প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাসগুলি তোমরা পর্যবেক্ষণ করছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। আমার পক্ষ থেকে তোমাদের আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা আমার ক্লাসটি দেখছেন তাদের সবার প্রতি আমার রইল হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর পাঠদান করব। আজকে আমার যে নির্ধারিত বিষয়বস্তু সেটা টার্পিনয়েডস। টার্পিনয়েডস সম্পর্কে আমি প্রিভিয়াস আরেকটি ক্লাস নিয়েছি। সেখানে আমরা টার্পিনয়েডসের বায়োসিনথেসিস, টার্পিনয়েডস কাকে বলে এবং টার্পিনয়েডসের জেনারেল যে ক্যারেক্টারিস্টিক্স সেখানে আলোচিত করা হয়েছে। আজকে আমি মেনলি আলোচনা করব টার্পিনয়েডসের শ্রেণীবিন্যাস। এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা বোঝার চেষ্টা করবে এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। পরবর্তী ক্লাসে সেইগুলি সলভ করার চেষ্টা করা হবে। তো শুরু করা যাক। ক্লাসিফিকেশনস অফ টার্পিনয়েডস। Classifications of টার্পিনয়েডস। আমরা জানি টার্পিনয়েডস একটি এসেনশিয়ালস অয়েলসের মতোই, এর উদ্বায়ী তেলের মতোই। এখানে টার্পিনয়েডসের যে একক সেটা সাধারণত একটি আইসোপিন এককের সমন্বয়ে গঠিত। এটি একটি আইসোপিন একক যেখানে কার্বন থাকবে 5টি, হাইড্রোজেন থাকবে 8টি। এই C5 হাইড্রোজেন 8 এর উপাদানে যে চক্রটি গঠিত হয় তাকে বলা হয় আইসোপিন ইউনিট বা আইসোপিন একক। এই আইসোপিন এককের উপর এবং কার্বন সংখ্যার উপর ভিত্তি করেই এই টার্পিনয়েডসের শ্রেণীবিন্যাসটি নির্মিত করা হয়েছে। এখন আমরা শুরু করব শ্রেণীবিন্যাস। প্রথমেই যদি কার্বন সংখ্যা নাম্বার 1 যদি কার্বন সংখ্যা থাকে 5, শুধুমাত্র একটি আইসোপিন এককের সমন্বয়ে যে টার্পিনয়েডস গঠিত হয় তাকে বলা হয় হেমিটার্পিনয়েডস। তাকে বলা হয় হেমিটার্পিনয়েডস। এখানে যে কার্বন সংখ্যা নাম্বার অফ কার্বন আমরা দিতে পারি, এখানে কার্বন সংখ্যা 5টি, অর্থাৎ একটি শুধুমাত্র আইসোপিন এককের সমন্বয়ে গঠিত C5H8। যদি আমরা গাঠনিক স্ট্রাকচারটা দেখি তখন এইরকম একটি স্ট্রাকচার দেখতে পাবো যাকে বলা হয় টার্পিনয়েডসের গাঠনিক স্ট্রাকচার। তাহলে এটি একটি হেমিটার্পিনয়েডস শুধুমাত্র একটি আইসোপিন এককের সমন্বয়ে গঠিত হবে। এই হেমিটার্পিনয়েডসকে আর অন্য কোনো শ্রেণীতে ভাগ করা যায় না। তারপরে 2 নাম্বার মনোটার্পিনয়েডস যেখানে কার্বন সংখ্যা 10, অর্থাৎ যেখানে
দুটি দুটি এরকম আইসোপ্রিন এককের সমন্বয়ে টারপিনয়েডস গঠিত হয়, যেখানে কার্বন সংখ্যা 10 থাকে, সেই ধরনের টারপিনয়েডসকে বলা হয়ে থাকে মনোটারপিনয়েডস। মনোটারপিনয়েডসের যদি আমরা গাঠনিক গঠন দেখি তাহলে আমরা দেখব জেরালিয়ন। তাহলে এই রকম যদি স্ট্রাকচার আমরা পেয়ে থাকি তাহলে সেটি হবে জেরালিয়ন, CH2OH। তাহলে এটি একটি উদাহরণ হচ্ছে জেরালিয়ন। মনোটারপিনয়েডস যেখানে কার্বন সংখ্যা 10, যেখানে কার্বন সংখ্যা হবে 10 এবং এর স্ট্রাকচার বা গঠন গাঠনিক একক হবে এই রকম, এটা একটি জেরালিয়ন। তারপরে 3 নাম্বার যে টারপিনয়েডস সেটা হলো সেসকুইটারপিনয়েডস। সেসকুইটারপিনয়েডস, এই সেসকুইটারপিনয়েডস এর কার্বন সংখ্যা 15, অর্থাৎ এই সেসকুইটারপিনয়েডস এর 3টি আইসোপ্রিনয়েডস একক থাকবে আর এখানে 2টি আইসোপ্রিনয়েড একক থাকে। তাহলে আমরা এর স্ট্রাকচারটা একটু দেখি। এর স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে এটি একটি নিয়ম রয়েছে, অর্থাৎ একটি আইসোপ্রিনয় একক, এখানে আরো একটি আইসোপ্রিনয়েডস একক, আরো একটি আইসোপ্রিনয়েড একক। এখন আইসোপ্রিনয়েড এককগুলি এইভাবে দিয়ে দাও, তাহলে সুন্দর একটি স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, তোমরা সহজেই এটা বুঝতে পারবে। তাহলে CH2OH, তাহলে এটি একটি ফার্নিসল। আমরা দেখলাম যে কিভাবে এই আইসোপ্রিনয়েডস এককগুলি সংযুক্ত করতে হয়। এখানে দেখেছি আমরা 3টি আইসোপ্রিনয়েডস একক রয়েছে, যেখানে কার্বন সংখ্যা হচ্ছে 15। তাহলে এটি একটি ফার্নিসল। ফার্নিসলের স্ট্রাকচার আমরা আলোচনা করলাম সেসকুইটারপিনয়েডস। এরপর আমরা ডাইটারপিনয়েডস। ডাইটারপিনয়েডস আমরা আলোচনা করব, যেখানে কার্বন সংখ্যা 20। কার্বন সংখ্যা যেখানে 20 তাকে বলা হয় ডাইটারপিনয়েডস। এখানে তাহলে 4টি আইসোপ্রিনয়েডস একক থাকবে। 4টি আইসোপ্রিনয়েডস একক থাকলে তাকে আমরা বলবো ডাইটারপিনয়েডস। তাহলে 4টি আইসোপ্রিনয়েডস এককগুলো আমরা দিয়ে দিই। 1, 2, 3, 4। ওকে, তাহলে এখানে শেষ মাথায় CH2OH চলে যাবে। তো প্রিয় ছাত্ররা, এটি হলো 4টি আইসোপ্রিনয়েডস এককের সমন্বয়ে গঠিত একটি স্ট্রাকচার, যেখানে কার্বন সংখ্যা হবে 20, যাকে আমরা বলি জেরালিয়ন। আর এই স্ট্রাকচারের নাম হচ্ছে ফার্নেসল। তাহলে এটা জেরানিয়ল, ফার্নিসল, জেরানিয়ল। তাহলে এখানে কয়টি
আইসোপ্রিনয়েডস একক রয়েছে, 4টি আইসোপ্রিনয়েডস একক রয়েছে। এখানে 3টি, এখানে 2টি, আর একটি একটি। তার মানে হেমিটারপিনয়েডস, মনোটারপিনয়েডস, সেসকুইটারপিনয়েডস এবং ডাইটারপিনয়েডস। আমরা ট্রাইটারপিনয়েডস, টারপিনয়েডস, যেখানে কার্বন সংখ্যা 30, যেখানে কার্বন সংখ্যা 30 তাকে বলো ট্রাইটারপিনয়েডস। আমরা ট্রাইটারপিনয়েডস এর একটি বিশাল বড় চেইন, অর্থাৎ এইখানে টারপিনয়েডস এর এরকম আইসোপ্রিনয়েডস একক রয়েছে। যেহেতু 30 কার্বন সংখ্যা, প্রত্যেকটা আইসোপ্রিনয়েডের কার্বন সংখ্যা রয়েছে 5টি, তাই এখানে আইসোপ্রিনয়েডস একক হবে 6টি। তাহলে আমরা কিভাবে আর্ট করি একটু তোমরা দেখে নাও। সংখ্যা একটু বড় হবে। এখানে আমি কার্বন সংখ্যা 3 দিয়ে দিচ্ছি, এইখান থেকে আমি শুরু করছি। 1 2 3 4 5 6। তাহলে এই যে একটি বড় টারপিনয়েডস তৈরি হয়ে গেল, যেখানে কার্বনের সংখ্যা হচ্ছে 30 এবং এরকম আইসোপ্রিনয়েডস এককের সংখ্যা হচ্ছে 6। তাহলে 5 6 30, 6টি আইসোপ্রিনয়েডস এককের সমন্বয়ে যে টারপিনয়েডস গঠিত হয় তাকে বলা হয় ট্রাই টারপিনয়েডস। এটি একটি স্কোয়ালিনের গাঠনিক স্ট্রাকচার। নাম্বার 6 টেট্রা টারপিনয়েডস, যেখানে কার্বন সংখ্যা হচ্ছে 40। এ ধরনের কার্বন সংখ্যা 40, তার মানে 8টি আইসোপ্রিন এককের সমন্বয়ে এই টারপিনয়েডসটি গঠিত হয়, তাকে আমরা বলবো টেট্রা টারপিনয়েডস। তাহলে আমরা খুব সহজে এটা আমরা একটু নিচে আর্ট করি, তাহলে জায়গা সংতুলন হবে না, বোর্ডটি ছোট। তো আমরা আর্ট করছি টেট্রা টারপিনয়েডস। তাহলে এই যে টারপিনয়েডস, এটা হচ্ছে ফাইটোইন হচ্ছে একটি টেট্রাটারপিনয়েডস এর উদাহরণ। এই ফাইটোইন বা 8টি আইসোপ্রিনয়েডস এককের সমন্বয়ে এই টারপিনয়েডস তৈরি করে থাকে, তাকে বলা হয় ফাইটোইন, যেখানে কার্বন সংখ্যা 40। এবং আরো একটি টারপিনয়েডস রয়েছে, যেটি অনেকগুলি কার্বনের সমন্বয়ে গঠিত, অসংখ্য কার্বনের সমন্বয়ে গঠিত, অতি জটিল। সেই টারপিনয়েডসকে বলা হয়ে থাকে পলিটারপিনয়েডস। এই পলিটারপিনয়েডস এর যে কার্বন সংখ্যা সেটা 7 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি
প্রায় 7.5 ইন্টু 10⁻³ থেকে 3 ইন্টু 10⁵ পর্যন্ত হয়ে থাকে। এরকম 7.5 ইন্টু 10⁻³ টু প্রায় 3 ইন্টু 10⁵ এই সংখ্যক কার্বনের সমন্বয়ে যে টার্পিনয়েডস গঠিত হয় তাকে বলা হয়ে থাকে পলিটার্পিনয়েডস। এটি একটি জটিল টার্পিনয়েডস। এই টার্পিনয়েডসের উদাহরণ গ্যাটা, রাবার, সিকল এইসব হচ্ছে পলিটার্পিনয়েডসের উদাহরণ। প্রিয় ছাত্ররা, আমরা তাহলে দেখলাম টার্পিনয়েডসের শ্রেণীবিন্যাস। প্রথমে যেটা রয়েছে হেমিটার্পিনয়েডস, যেখানে কার্বন সংখ্যা 5 এবং একটি মাত্র আইসোপ্রিনয়েড এককের সমন্বয়ে গঠিত হবে, তাকে বলা হয় হেমিটার্পিনয়েডস। মনোটার্পিনয়েডস, যেখানে কার্বন সংখ্যা 10 এবং দুটি আইসোপ্রিনয়েডস এককের সমন্বয়ে গঠিত। তাহলে আমি এখানে এককের সংখ্যাগুলি দিয়ে দিচ্ছি। একটি আইসোপ্রিনয়েড একক, এখানে 2টি আইসোপ্রিনয়েডস একক, এখানে 3টি আইসোপ্রিনয়েডস একক, অর্থাৎ 15। তাহলে একটু 5 ইন্টু 5 হিসাবের সুবিধার জন্য আমরা এইভাবে করতে পারি। তাহলে এখানে যেহেতু 20, 4 ইন্টু 5 অর্থাৎ 4টি আইসোপ্রিনয়েড এককের সমন্বয়ে গঠিত। এখানে ছয়টি আইসোপ্রিনয়েড এককের সমন্বয়ে গঠিত। এখানে 8টি আইসোপ্রিনয়েড এককের সমন্বয়ে গঠিত এবং পলিতো অনেকগুলি রয়েছে। এইভাবে আমরা টার্পিনয়েডসের শ্রেণীবিন্যাস করতে পারি। এবং স্ট্রাকচারগুলি আমরা কিভাবে আর্ট করলাম তোমরা একটু ভালো করে দেখে নিবে, একটু প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের আয়ত্তে এসে যাবে। এখন আমরা এই টার্পিনয়েড সমূহকে আবার তাদের বিভিন্ন সাইকেলের উপর ভিত্তি করে, একচাক্রিক, দ্বিচাক্রিক এইসবের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলি আমরা এখন দেখব। সেই ভাগগুলি আমরা এখন দেখার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। প্রথমে আমরা হেমিটার্পিনয়েডস। হেমিটার্পিনয়েডসকে আর কোনো টার্পিনয়েডসে ভাগ করা যায় না। এই হেমিটার্পিনয়েডস সাধারণত অন্যান্য টার্পিনয়েডসের গাঠনিক একক হিসেবে কাজ করে থাকে। যেমন এই টার্পিনয়েডসের সমন্বয়ে যে আমরা পরবর্তীতে দেখলাম জেরানিয়ল, ফার্নিসল, ফাইটোইন, এই যে জটিল টার্পিনয়েডসগুলি তৈরি হচ্ছে তা মূলত এই হেমিটার্পিনয়েডসের এককের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। এরপরে আসো মনোটার্পিনয়েডস। এই মনোটার্পিনয়েডসকে তাদের সাইক্লিক, নন সাইক্লিক এর উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, এটা হচ্ছে নন সাইক্লিক। নন সাইক্লিক নন সাইক্লিক নন সাইক্লিক টার্পিনয়েডস। নন সাইক্লিক টার্পিনয়েডস, নন সাইক্লিক মনোটার্পিনয়েডস। এর উদাহরণ হচ্ছে জেরানিয়ল। জেরানিয়লের যদি আমরা স্ট্রাকচার দেখি তখন আমরা স্ট্রাকচারগুলো দেখতে পাবো। এইরকম একটি স্ট্রাকচার যখন আমরা দেখতে পাই তখন তাকে আমরা বলি জেরানিয়ল। এই জেরানিয়লে দেখছি আমরা কোনো মাথায় সংযুক্ত হয় নাই, সেই জন্য একে আমরা বলতে পারি এটি একটি নন সাইক্লিক, অর্থাৎ কোনো চেইন বা শিকল তৈরি করে নাই, সেই জন্য তাকে আমরা নন সাইক্লিক বলতে পারি। এরপরে জেরানিয়ল হচ্ছে নন সাইক্লিক। ওয়ান সাইক্লিক, এক চাক্রিক। যেমন মেন্থল, এন চাক্রিকে যদি আমরা
উদাহরণ দেই তাহলে মেন্থল, যেটা পুদিনা পাতায় পাওয়া যেতে পারে মেন্থল। এরকম যদি দুটি চক্র থাকে, দুটি টু সাইকেল, তাকে আমরা বলতে পারি দুই চক্র বিশিষ্ট। এবং আরো থাকতে পারে ইরেগুলার সাইকেল, ইরেগুলার সাইকেল, সাইক্লিক বা সাইকেল, সাইক্লিক না দিয়ে আমরা সাইকেল দিই। তাহলে আমরা দেখতে পেলাম মনোটারপিনয়েডস কে তাদের সাইক্লিক কিভাবে করে বা করে না তার উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। নন সাইক্লিক যেমন জেরানিয়ল, ওয়ান সাইক্লিক মেন্থল, টু সাইক্লিক এখানে উদাহরণটা কর্পূর লিখবে, কর্পূর। ইরেগুলার সাইকেল বা অনিয়মিত সাইকেল, অনিয়মিত সাইকেলের মধ্যে রয়েছে অনিয়মিত সাইকেলটার মধ্যে আমরা বলছি নেপিটা ল্যাকটিন, নেপিটা ল্যাকটিন। নেপিটা ল্যাকটিন হচ্ছে অনিয়মিত সাইকেল। তাহলে আমরা এই মনোটারপিনয়েডসকে এই চারটি ভাগে ভাগ করলাম। এরপরে আমরা সেসকুইটারপিনয়েডস কেও তাদের সাইক্লিকের উপর ভিত্তি করে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। সাধারণত একে চার ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নন সাইক্লিক বা নন সাইকেল। নন সাইকেল এর উদাহরণ হচ্ছে ফার্নেসল। ফার্নেসল হচ্ছে নন সাইক্লিকের উদাহরণ। ওয়ান সাইকেল বা এক চাক্রিক হতে পারে। এক চাক্রিকের আমরা অ্যাবসেসিক ABA অর্থাৎ অ্যাবসেসিক অ্যাসিডকে আমরা এক চাক্রিক বলে থাকি। টু সাইকেল বা দ্বিচাক্রিক রয়েছে বিটা সেলানিনকে আমরা দ্বিচাক্রিক বলে থাকি। এবং থ্রি সাইকেল ওয়ান সাইকেল আমরা ওয়ান দিলাম, এরকম টু সাইকেল বিটা সেলানিন, এবং থ্রি সাইকেল সেডলকে আমরা বলতে পারি এটি একটি তিন চক্র বিশিষ্ট টারপিনয়েডস। তো প্রিয় ছাত্ররা, আমরা সেসকুইটারপিনয়েডসকে তাদের সাইকেলের উপর ভিত্তি করে বা চাকরিকের উপর ভিত্তি করে এরকম চারটি ভাগে ভাগ করা হয়েছে। মনোসাইকেল যেখানে নন সাইকেল, যেখানে কোনো সাইকেল থাকবে না। ফার্নেসলের স্ট্রাকচারটা আমরা প্রথমেই আর্ট করেছি, সেজন্য আর করলাম না। ওয়ান সাইক্লিক একটি চক্র থাকবে অ্যাবসেসিক অ্যাসিড, দুটি চক্র থাকবে বিটা সেলানিন, এখানে দুটি চক্র থাকতে পারে। এবং থ্রি সাইকেল তিনটি চক্র থাকতে পারে, যেখানে যার উদাহরণ হচ্ছে সেডল। এবার আমরা আসবো ডাইটারপিনয়েড। এই ডাইটারপিনয়েডসকেও তাদের যে সাইক্লিক বা চক্রের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে তাদেরকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। নন সাইকেল, ওয়ান সাইকেল আমরা ওয়ান দিই, এইভাবে সময় বাঁচবে। ওয়ান সাইকেল এক চাক্রিক, টু সাইকেল বা দ্বিচাক্রিক,
এবং 3 সাইকেল 3 চাক্রিক এবং 4 সাইকেল বা 4 চক্রীয় টারপিনয়েডসের হয়ে থাকে। নন সাইক্লিকে যেমন ফাইটন, ফাইটন হচ্ছে নন সাইকেল, এখানে কোনো সার্কেল নাই বা চক্র সৃষ্টি করে না। 1 সাইকেল রয়েছে বিটা ক্যাম্ফোর, বিটা ক্যাম্ফোর, বিটা ক্যাম্ফোর হচ্ছে 1 সাইক্লিক 2 সাইকেল অ্যাগেথিক অ্যাসিড হচ্ছে 2 সাইকেল, 3 সাইকেল বা 3 চাক্রিকের মধ্যে রয়েছে অ্যাবায়োটিক অ্যাসিড। অ্যাবায়োটিক অ্যাসিডকে আমরা 3 সাইকেলে বা 3 চক্রের মধ্যে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি এবং 4 সাইকেল বা 4 চক্রীয় হিসেবে রয়েছে জিবেরেলিক অ্যাসিড। জিএ মানে জিবেরেলিক অ্যাসিড। প্রিয় ছাত্ররা, তাহলে আমরা দেখলাম ডাইটারপিনয়েডসকে তাদের সাইকেলের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। নন সাইকেল যেমন ফাইটন, 1 সাইকেল বিটা ক্যাম্ফোর, 2 সাইকেল অ্যাগেথিক অ্যাসিড, 3 সাইকেল অ্যাবায়োটিক অ্যাসিড এবং 4 সাইকেলকে আমরা বলতে পারি জিএ বা জিবেরেলিক অ্যাসিড। এরকম তাদের সাইকেলের উপর ভিত্তি করে ডাইটারপিনয়েডসকে এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। এরপর আমরা দেখব ট্রাইটারপিনয়েডস। ট্রাইটারপিনয়েডস ট্রাইটারপিনয়েডসকে 5টি ভাগে ভাগ করা যায়। আইডিয়াল টারপিনয়েডস, এই আইডিয়াল টারপিনয়েডস গুলি সাধারণত আলফা অ্যামাইরিন, বিটা অ্যামাইরিন, বিটা অ্যামাইরিন। এই আলফা এবং বিটা অ্যামাইরিন হচ্ছে আইডিয়াল টারপিনয়েডস, সেটা কি ট্রাইটারপিনয়েডস। এরপরে একে ভাগ করা হয়েছে স্টেরল। এই স্টেরলের মধ্যে রয়েছে সাইটোস্টেরল, স্টিগমাস্টেরল, সাইটোস্টেরল এবং স্টিগমাস্টেরল, এরা হচ্ছে স্টেরলের উদাহরণ। আমরা যে সাবান দেখি, সাবানের যে ফেনা তৈরি হয়, সেই সাবানের ফেনাও এক ধরনের স্টেরল, যেটা ট্রাইটারপিনসের মধ্যে রয়েছে স্যাপোনিন। কর্টিসল বা কর্টিসল হচ্ছে স্যাপোনিন টারপিনয়েডস এর উদাহরণ। এবং আমাদের যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের মাংসপেশিতে ক্ষতিকারক এক ধরনের টারপিনয়েডস রয়েছে, যাকে বলা হয় কার্ডিয়াক গ্লাইকোসাইড। কার্ডিয়াক গ্লাইকোসাইডস এর মধ্যে রয়েছে অলিঅ্যান্ড্রিন হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইডস এর একটি প্রকৃষ্ট উদাহরণ।
এবং আরেকটি টার্পিনয়েডস রয়েছে, সেটা হচ্ছে স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন স্টেরয়েড হরমোনসের মধ্যে রয়েছে আর্গোস্টেরল। তাহলে আমরা এই ট্রাইটার্পিনয়েডসকে 5টি ভাগে ভাগ করা যেতে পারে। আইডিয়াল টার্পিনয়েডস, যেটাকে আমরা আলফা অ্যামাইন বা বিটা অ্যামাইন, স্টেরল, এর মধ্যে রয়েছে সাইটোস্টেরল বা স্টিগমা স্টেরল, স্যাপোনিনস এর মধ্যে রয়েছে কর্টিসল, কার্ডিয়াক গ্লাইকোসাইডস এর মধ্যে রয়েছে পলিএন্ট্রিন এবং স্টেরয়েড হরমোনের মধ্যে রয়েছে আর্গোস্টেরলস। তাহলে আমরা এই 5টি ভাগে ভাগ করতে পারি। এবার আমরা আলোচনা করব টেট্রাটার্পিনয়েডস। এই টেট্রাটার্পিনয়েডসকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়। টেট্রাটার্পিনয়েডসকে 2টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে হাইড্রোকার্বন জাতক বা ক্যারোটিনস সমূহ। সেই ক্যারোটিন সমূহের মধ্যে রয়েছে আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন এবং গামা ক্যারোটিন। তাহলে এই ক্যারোটিন সমূহ হচ্ছে হাইড্রোকার্বন জাতক, যাকে আমরা আলফা ক্যারোটিন, বিটা ক্যারোটিন এবং গামা ক্যারোটিন হিসেবে উদাহরণ হিসেবে আনতে পারি। এবং আর রয়েছে জ্যান্থোফিলস এর মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে অক্সিজেন জাতক। ক্যারোটিনস হাইড্রোকার্বন জাতক এবং জ্যান্থোফিল সমূহ অক্সিজেনের জাতক। জ্যান্থোফিল সমূহের মধ্যে রয়েছে জিয়াজ্যান্থিন, ভায়োলোজ্যান্থিন, লিউটিন। এগুলি হচ্ছে জ্যান্থোফিলসের উদাহরণ। এবং সর্বশেষ যে টার্পিনয়েডস রয়েছে সেটা হচ্ছে পলিটার্পিনয়েডস। এই পলিটার্পিনয়েডস সাধারণত উচ্চ আণবিক ওজন বিশিষ্ট হয়ে থাকে এবং এরা জটিল ধরনের হয়ে থাকে, যেমন রাবার, গ্যাটা, সিকল। এই ধরনের টার্পিনয়েডস সমূহ সাধারণত পলিটার্পিনয়েডস হয়ে থাকে। তো প্রিয় ছাত্ররা, আমার যে আজকে ক্লাস, সে ক্লাসটি শুধু এই শ্রেণীবিন্যাসে নিয়েই সাজিয়েছি। তো তোমরা এই শ্রেণীবিন্যাসটি সুন্দর করে পড়াশোনা করার চেষ্টা করবে এবং এই শ্রেণীবিন্যাসে ভালো করার প্রধান উপায় হচ্ছে এই সিকোয়েন্সগুলি ঠিক মতো উপস্থাপন করা। প্রত্যেকটা ভাগের আবার যদি কোনো ভাগ থাকে, যেমন মেন হচ্ছে হেভি টার্পিনয়েডস, এটি একটি আইসোপিনয়েড এককের সমন্বয়ে গঠিত। আবার মনোটার্পিনয়েডসকে এদের সাইক্লিক বা চাকরিকের উপর ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এরকম অনেক যে ভাগ করা হলো, সেই ভাগগুলি সুন্দরভাবে করবে এবং পাশাপাশি তোমরা অবশ্যই একটি করে উদাহরণ দিবে। নাম্বারের উপর ভিত্তি করে অনেক সময় দেখা যায় যে তোমাদের গাঠনিক গঠন লিখতে বলা হয়ে থাকে। সেই জন্য তোমরা এই গাঠনিক গঠনগুলি কীরকম হয় সেগুলি ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আশা করি এই শ্রেণীবিন্যাস নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর এখানে টার্পিনয়েডসের কিছু বিস্তৃতি রয়েছে, সেই বিস্তৃতিগুলি তোমরা নিজেরাই পড়ে নিবে, তাহলেই
তোমাদের আশা করি এই টার্পিনয়েডসের চ্যাপ্টারে সমস্ত কিছুই আয়ত্ত হয়ে যাবে। তাহলে টার্পিনয়েডসের এই পর্যন্তই আমি রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ক্লাসটি আপনারা যারা দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ইনবক্সে টেক্সট করবেন। আমি অবশ্যই সেই বিষয়গুলি পরবর্তীতে ভালোভাবে জানানোর চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ঢাকা কলেজ পরিবারের পক্ষ হতে উদ্ভিদ বিজ্ঞানের পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার জন্য আমি সত্যিই আনন্দিত এবং কৃতজ্ঞতা বোধ করছি। বেস্ট অফ লাক।